জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী স্বাগত জানিয়ে সংসদের জন্য নবযাত্রা বললেন ডাক্তার শফিউল। বাস ভাড়া বাড়ল কিলোমিটারে 11 পয়সা, কার্যকর আজ থেকেই পাম্পে ভোগান্তি, বিদ্যুতের চাহিদা অনেক, জ্বালানির সংকটও অসহনীয়। সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী সুলতানার মনোনয়ন বৈধ ঘোষণা ইসির, মনোনয়ন বাতিল হওয়ায় আপিল করবেন এনসিপির মনিরা শারমিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতির দায়িত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে স্বাগত জানিয়ে একে সংসদের জন্য নবযাত্রা উল্লেখ করেছে বিরোধী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। তারই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। আমরা আশা করি সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলা পেশ করব। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদেরকে ধন্যবাদ। জ্বালানি তেলের নতুন দামের সাথে সমন্বয় করে বাসের ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে 11 পয়সা। এখন থেকে দূরপাল্লার ভাড়া হবে প্রতি কিলোমিটার 2 টাকা 23 পয়সা, আর ঢাকা চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাস ভাড়া হবে 2 টাকা 53 পয়সা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না, তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে বলেও জানান সড়ক মন্ত্রী। এদিকে নতুন নির্ধারিত ভাড়া কার্যকর করে গেজেট জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই ভাড়া সমন্বয়ে সরকারের উপর চাপ ছিল পরিবহন মালিকদের। এবার সে দাবি পূরণে বাড়তি ভাড়া গুনতে হবে সাধারণ মানুষকে। মন্ত্রী জানান, বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। আগে দূরপাল্লার বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটার 2 টাকা 12 পয়সা, এখন সেটি হবে 2 টাকা 23 পয়সা, আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সেটি হবে 2 টাকা 53 পয়সা। বাস মালিকদের সাথে অনেক দর কষাকষি করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। নতুন এই ভাড়া বৃহস্পতিবার থেকে কার্যকর বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি জানান, তেলের দাম কমার সাথে সাথে ভাড়া আবারও কমানো হবে। সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাস মালিকদের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্ত উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এই বিষয়ে প্রশ্ন না করার ইসরেও। এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে।
আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। মন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনো বাড়বে না, তবে নির্ধারণ করে দেওয়া হবে এসি বাসের ভাড়া। সাংবাদিকরা আরো বেশি কুল থাকাটা প্রয়োজন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সাংবাদিকরা হচ্ছে আন্দোলনের ক্ষেত্র তৈরি। এদিকে শুধু মজুদ নয়, পাম্পগুলোতে সরবরাহ না বাড়ালে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশের সভাপতি। মালিক সমিতির সাথে কথা না বলে সিদ্ধান্ত না নেওয়াতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তার। এই অবস্থা চলতে থাকলে জীবিকা নির্বাহ করে সংসার চালানোই কঠিন হবে বলে জানান রাইড শেয়ারিং চালকরা। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার দাবি তাদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। একদিকে সরকারের ভাষ্যমতে দেশের ইতিহাসে সর্বোচ্চ তেল মজুদের পাশাপাশি বেড়েছে দামও। এমন অবস্থায় জ্বালানি সংকট কেটে যাবার প্রত্যাশা ছিল। তবে রাজধানী ঢাকায় বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রয়োজনীয় জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। এতে ক্ষোভ দেখা যায় তাদের মধ্যে। তেল যদি না থাকে একবারে বন্ধ করে দেওয়া উচিত। এভাবে লাইন দিয়ে তেল মানুষকে হয়রানি করে এটা কোনো মানে হয় না। মজুদ যদি নিজেদের কাছে রাখে তাহলে তো জনগণ তেল পাবে না। যদি মজুদ থাকতো তাহলে আমাদের তো সিরিয়ালে দাঁড়াতে হতো না। মজুদ থাকলে এত বড় লাইন কেন হবে? কাজে মজুদ নাই দেখে শর্ট আছে, সরকার এটা একটা বাহানা দিতেছে, নাহলে মানুষ এত কষ্ট করে তেলের জন্য। কালকে রাত 9টার সময় আসছি, এখন বাজে বেলা 12টা। কিছু পেট্রোল পাম্প তেল সরবরাহ করলেও বন্ধ ছিল অনেক পাম্প। সরবরাহ স্বাভাবিক না হলে জীবন চালানোই কঠিন হয়ে যাবে বলে জানান রাইড শেয়ারিং চালকরা। এইভাবে চললে তো আসলে আমাদের জন্য অনেক কষ্ট করা যায়। আমরা কাজে টাইম মতো পৌঁছাতে পারছি না, তারপরে আমাদের কাজের ব্যাঘাত করছে এইভাবে। জানি না সামনে কি হবে, ভবিষ্যৎ নিশ্চিত অনিশ্চিত, সংসারের টেনশন, মানসিক চাপ। কষ্ট হয়, খাওয়া দাওয়া নাই, সিরিয়ালে থাকতে হয়, গাড়ি রেখে গেলে ধরুন একটা জিনিস খুলে নিয়ে গেলে মালিককে কৈফিয়ত করতে হয়। পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি জানান, চাহিদা মতো জ্বালানি পেলে সংকট থাকবে না। এই সাপ্লাই না বাড়াইলে দাম আরও যদি 200 টাকা লিটার করে, তাও এই সমস্যার সমাধান হবে না। আর গভর্নমেন্টকে মনিটরিং করতে হবে যে মিস ইউজ করে কিনা, সেটা পাম্প মালিক হোক, মোটর বাইকের মালিক হোক, গাড়ি হোক, যে মিস ইউজ করবে তারা ধরে না সোজা জেল। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর দাবি সচেতন গ্রাহকদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির 5 দিনের মাথায় সরকারের পক্ষ থেকে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হলেও যাত্রীদের মধ্যে বাড়তি ভাড়া নেবার আশঙ্কা তৈরি হয়েছে। যাত্রীরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণেই বাংলাদেশের জ্বালানি তেলের দাম বেড়েছে। যুদ্ধ থেমে গেলে তাদের তেলের দামও কমে যাবে, তাই এটি সাময়িক বিষয়। তবে বাংলাদেশে একবার কোনো কিছুর দাম বাড়লে সেটি আর কমে না, তাই জ্বালানি তেলের দাম ভবিষ্যতে কমলে বাসের ভাড়া কমবে এমন আশা করা যায় না। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটার বেড়েছে 4.45%, আর দূরপাল্লার পথে বাস ভাড়া বেড়েছে 5.19%। স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া 8 ও 10 টাকায় বহাল থাকছে। গত 18 এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন বাস মালিকরা। বাড়ছে, কিন্তু আমরা বাড়তি ভাড়া নিচ্ছি না। আগে যেটা ভাড়া সে ভাড়া ভাড়া যেটা বাড়ছে সেটা কার্যকর হয় নাই, এটা আমরা দেখছি। আর এটা তো একটা বৈশ্বিক সমস্যা। এর কারণ তেলের দাম যদি আবার পরে কমানো হয়, তাহলে কিন্তু আর ভাড়া ওনারা নাও কমাতে পারে। জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করতে না পারায় চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন 12,000 মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের অভাবে অর্ধেকের মতো উৎপাদন হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব জানান, বুধবার দেশে বিদ্যুৎ চাহিদা অনুযায়ী ঘাটতি ছিল 2,000 মেগাওয়াট। তিনি জানান, চলতি মাসের শেষের দিকে আদানি, এসালম সহ কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব বলেন, গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং এর ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সংকট রয়েছে এবং জ্বালানি বিভাগ থেকে এলএনজি আমদানি করে সেটাকে জ্বালানির এই সংকটের কারণে তারা যদি 1200 MMCFD গ্যাসও আমাদেরকে দিতে পারতো, তাহলেও আমরা 7,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম অনেক কম পয়সায়। কিন্তু তারা আমাদেরকে 850 থেকে 900 MMCFD গ্যাস দিতে পারছে। এর মাধ্যমে যদি আমরা গতকালকে রিপোর্টটা দেখি, সেখানে দেখব গ্যাসের মাধ্যমে আমাদের 5,200
74 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যদিও আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে 12,154 মেগাওয়াট। তার মানে আমরা অর্ধেকেরও কম উৎপাদন করতে পারছি গ্যাসের স্বল্পতার কারণে। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সাথে একসাথে কাজ করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাখদুম খৈয়ুম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও ডাক্তার জাহিদুর রহমান ওই সময় উপস্থিত ছিলেন। বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। দেশের ভয়ঙ্কর লোডশেডিং মোকাবেলায় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারু শিল্পী দল আয়োজিত গুণীজনদের সম্মাননা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রিজভী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির জন্য দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। জ্বালানি ও গ্যাসের সংকটে তেলের দাম বৃদ্ধিকে স্বাভাবিক বলেও জানান তিনি। এ সময় চলমান এই সংকটকে কৃত্রিম দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, কল্যাণমুখী বাজেট বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব। শুধু সংকটের কথা না বলে প্রধানমন্ত্রী তারেক রহমান যে গতিতে কাজ করে যাচ্ছেন, অন্যান্য মন্ত্রীদেরও একইভাবে কাজের তাগিদ দিয়েছেন সরকারের এই উপদেষ্টা। এদিন স্বাধীনতা পদক ও 21 পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী ও অধ্যাপক সহ গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেন বিএনপির জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ। এখন লোডশেডিং হচ্ছে, ভয়ঙ্কর লোডশেডিং, গ্রামের দিকে তো মারাত্মক লোডশেডিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী বা যারা রয়েছেন সরকারে, তাদেরকে তো একটা ড্রাইভ, বড় ধরনের ড্রাইভ দিতে হবে। কারণ এই সময় হচ্ছে প্রচন্ড গরম পড়ে। রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেন্টিগ্রেড গরম। শুধুমাত্র নৈরাজ্যকর কথা বললে হবে না যে দেখুন এই পরিস্থিতির কারণে এটা করছে, বলছে হ্যাঁ এটা পরিস্থিতি, এটা হতে পারে, কিন্তু আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে, আমরা দ্রুতই এটা মোকাবেলা করব, মানুষকে আশ্বস্ত করব। স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও দেশ কাঙ্ক্ষিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, বর্তমানে বিশ্বজুড়ে নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে, তা হলো জ্বালানি। এটির নিরাপত্তার গুরুত্ব এখন অনেক বেশি। দেশে জ্বালানি তেল পরিশোধনে চট্টগ্রামে একটি মাত্র ইস্টার্ন রিফাইনারি আছে, যা চাহিদার মাত্র 10 থেকে 15% মেটাতে পারে। এই সময় স্বাধীনতার 54 বছর পরেও দেশে দ্বিতীয় রিফাইনারি তৈরি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন সেনাপ্রধান। রোহিঙ্গা সংকট একটি জাতীয় সমস্যা উল্লেখ করে এটি সমাধানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সেনাপ্রধান। Bangladesh Navy is a very important service. We depend on import and export extensively, and we need to protect this sea line of communication. Unless we grow our Navy, then this line of communication will not be protected. So you can imagine how much important this is. And they are suffering. They don't have the OPVs. Their corvettes are patrolling in the EZ, which is also not very economical, and this force needs to be really the Navy. We need to build Navy significantly. রাজনীতির মাঠে আবারও সরগরম সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা যাচাই বাছাই শেষে বড় একটি ধাপ পার করল নির্বাচন কমিশন। সংরক্ষিত নারী আসনে বিএনপির 36 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। এছাড়া স্বতন্ত্র 1 জন ও জামায়াতের 12 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে 2 দিন ব্যাপী মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে বৃহস্পতিবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ইসি। এতে বিএনপি জোটের 36 জন এবং স্বতন্ত্র জোটের 1 জন সহ মোট 37 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রস্তাবক ও সমর্থকের নাম ও স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র 2 প্রার্থী মোসাম্মদ মেহরুন্নেসা ও শাহিনা আক্তারের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত মোট 53 জন প্রার্থী তাদের কাগজপত্র জমা দেন। যদিও বিএনপির পরিচয়ে মনোনয়ন জমা দেয়া মাহবুবা রহমান পরে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বুধবার শুরু হওয়া যাচাই বাছাইয়ের প্রথম দিনে জামায়াত জোটের 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 26 এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে। বিএনপি এবং জোট থেকে 36 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। 36 জনের তালিকা এটা গৃহীত হয়েছে। আর জামাতে ইসলামী যে জোট, ওই জোট থেকে ওনারা 13 জনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে ওই একটি অবশিষ্ট ছিল। 12টি বৈধভাবে গৃহীত হয়েছে আর একটি আজকে যে আমরা ঘোষণা করলাম। মনোনয়ন বৈধতা না পাওয়া নিয়ে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। সরকারি চাকরি থেকে নির্ধারিত সময় অনুযায়ী অব্যাহতির শর্ত পূরণ না করায় শেষ পর্যন্ত তার মনোনয়ন বাতিল করা হয়। কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি। ইসির সিদ্ধান্ত মানতে নারাজ মনিরা শারমিন। তিনি বলেন যে আইনে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে তা সমুপযোগী নয়। এটি তরুণদের সংসদে আসার পথে বাধা সৃষ্টি করছে। একই মত তার আইনজীবীরও। আমার যে চাকরি 2 বছর, আমি 3 বছরের কুলিং পিরিয়ড যদি আবার চাওয়া হয় এবং সেই ক্ষেত্রে আবার আপনারা যদি বলেন যে তরুণরা কেন রাজনীতিতে আসে না এবং তরুণদের ভয়েস আমরা সংসদে দেখতে চাই, তো সেই জায়গায় আসলে একটা বড় অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করি। অ্যামেন্ডমেন্টটা যখন আনা হয়েছিল, এটা তো বেসিক্যালি আনা হয়েছিল ভাগা ভাগা আমলাদের জন্য, যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে ছিলেন তাদের জন্য। আর ও তো আসছেই হচ্ছে খুব কম সময়ের জন্য, শুধু 2 বছরের একটা পিরিয়ড এবং জুনিয়র কর্মকর্তা হিসেবে। এদিকে বৈধতা পাওয়া নারী প্রার্থীরা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যারা নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষ যেখানে না খেয়ে মরছে, সবাইকে আজকে একটা সমানভাবে নিয়ে আসার জন্য এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা নারীদেরকে নিয়ে এগিয়ে যাব, নারীদের সমস্যাকে নিয়ে, নারীদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে তা নিয়ে কাজ করা। তরুণ যে নারী সমাজ আছে তাদের কর্মসংস্থানের জন্য আমি আমার কর্মপরিকল্পনাকে ঠিক করেছি। প্রধানমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে ফোকাস করছেন, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অধিকার, সেগুলো নিয়ে আমরা কাজ করব। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। পুষ্টির অভাবে বেশিরভাগ শিশু হামে আক্রান্ত হচ্ছে এবং এবারের হামের প্রকোপও বেশ তীব্র বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শিশুদের অপুষ্টিতে ভোগার জন্য মায়েদের বুকের দুধ খাওয়ানোর অনীহাকে দায়ী করছেন মন্ত্রী। জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে হাম রোগের প্রকোপ কোনোভাবেই কমছে না, আরো জানাচ্ছেন সৈকত সাদিক। শিশুর পুষ্টি দূরীকরণে মায়ের দুধের বিকল্প নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সন্তানকে মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন। বলেন, এক্ষেত্রে এক ধরনের অনীহা তৈরি হয়েছে অনেক নারীর মধ্যে। 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানো। স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, শিশুরা অপুষ্টিতে ভোগার কারণে দেশে হামের প্রকোপ বাড়ছে। সমন্বিত উদ্যোগে হাম মোকাবেলা করা হচ্ছে। শিশুদের পুষ্টি নিশ্চিতে চিকিৎসক, অভিভাবক সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তার। আমারও কিন্তু ছোটবেলা হাম হয়েছে, আমার মনে আছে, এবং তখনকার মায়েদের একটা কথা ছিল জন্মের পরে একবার হাম হবেই। কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। কর্ম থেকে ফিরে এসে একটা সময় থাকে, সেই টাইমটা তো 2 বেলা অন্তত বাচ্চাকে বুকের দুধ দেওয়ানি যায়। দয়া করে আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের এই সপ্তাহে এটার উপরে জোর দেবেন, যাতে করে আমাদের সেই প্রকৃতির যে দান আমাদের মায়েদের উপর, সেই দানটা থেকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে
বঞ্চিত না করা হয়। জেলা সদর কিংবা স্থানীয় হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা আসছেন রাজধানীর হাসপাতালে। শিশু হাসপাতাল, সংক্রমণ ব্যাধি, মুগদা, ডিএনসিসির বাইরে বিশেষায়িত হাসপাতালগুলোতে হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। বাচ্চাদের কিছু হলে মার তো কেমন লাগে এটা তো বলে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, অক্সিজেন লাগতেছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হসপিটালে ছিলাম, তো ওইখান থেকে বলছে যে এখানে কাজ হবে না, তোমরা পিজি হসপিটালে চলে যাও। গরিপুর সরকারি হসপিটালে ওই জায়গায় যাই ভর্তি হয়েছি, ওই জায়গায় কোনো পরিবর্তন হইতেছে না। তো ওই জায়গায় একদিন ছিলাম, একদিন পর দেখি মানে ওই আর বেশি হইতেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানিয়েছেন অপেক্ষাকৃত জটিল হামের রোগীরা আসছেন এই হাসপাতালে। আমাদের আলাদাভাবে আইসোলেটেড ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং ওখানে আলাদা ডক্টর, নার্স সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। রোগী মোটামুটি সুস্থ হয়ে আমরা বাসায় যাচ্ছে, তবে কিছু রোগী আবার পোস্ট মিজেলস কমপ্লিকেশন নিয়েও আসছে। ধরেন আমরা ছুটি দিয়ে দিয়েছি, তার আবার 7 দিন পরে পোস্ট মিজেলস কমপ্লিকেশন নিয়ে আসছে। তীব্র গরম চলায় শিশুদের পানিবাহিত নানা রোগ দেখা দেওয়ার আশঙ্কাও করেন চিকিৎসকরা। তবে কিছু রোগী সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে 30 এপ্রিলের মধ্যে বোয়িং এর সাথে চুক্তি সই হবে। জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, যে কোনো মূল্যে বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একই সাথে বিশেষজ্ঞ এবং সৎ লোকদের কাজে লাগানোর নির্দেশনাও দিয়েছেন তিনি। বিমানের দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে রিফাতুজ্জামান মিল্লাত জানান, বিমান আর লোকসান করবে না। প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যাত্রী ভোগান্তি নিরসনে পরামর্শ দিয়েছেন তিনি। 2-3 মাসের মধ্যে কক্সবাজার এয়ারপোর্টে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে জানিয়ে তিনি বলেন, বছর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এই 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িং এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আমরা উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। এট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই। এটাকে লাভজনক করতে হবে। অন্য এয়ারলাইন্সগুলো লাভ করতে পারলে আপনারা করতে পারেন না কেন? অতএব আপনারা খতিয়ে দেখে যেটা হলে লাভ করতে পারবেন সেটাই আপনাকে করতে হবে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের বিরোধী দলীয় নেতা বলেন, মেধার যত বিকাশ ঘটবে জাতি তত এগিয়ে যাবে। রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার ও দেশ পরিচালিত হোক, এটা তিনি চান না। দেশ পরিচালিত হবে মেধাকে প্রাধান্য দিয়ে, যা জুলাই আন্দোলনের অন্যতম দাবি। এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, চট্টগ্রামের ঘটনাটি দুঃখজনক। ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাবে জ্ঞানের চর্চা করতে, রক্ত ঝরাতে নয়। যে দলেরই রক্ত ঝরুক তা দুঃখজনক। মানুষ হওয়ার আঙিনায় কেউ অমানুষের কাজ করবে তা মেনে নেওয়া যায় না, এর নিন্দা জানান তিনি। এ বিষয়ে সোচ্চার থাকবেন বলেও জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের চিকিৎসা খাতের সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে কাজ করতে চায় ভারত। পাশাপাশি বাংলাদেশিদের জন্য মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের ম্যানিপালস হসপিটালের মধ্যে চুক্তিসই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতকে সুসংগঠিত করতে এবং ভারতে বিশেষায়িত চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে আস্থা ফেরাতে 2 দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা, আবাসন ব্যবস্থা সহ বিমান ভাড়ায় বিশেষ ছাড় সুবিধা পাবেন। মাদক নির্মূল করাই বর্তমানে পুলিশের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা পুলিশ লাইন্সে বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প এর উদ্বোধন এবং মোহাম্মদপুর থানার ওপেন
হাউস ডে উপলক্ষে অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমানে যে কোনো অপরাধ দমনে পুলিশ এগ্রেসিভ মোডে আছে দাবি করে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং চাঁদাবাজ সহ সকল অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাই নির্মূলে বিশেষ পরিকল্পনার কথাও জানান মোহাম্মদ সারওয়ার। তিনি বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল সম্ভব নয়, তাই সকলের সহযোগিতা চান তিনি। তো মাদক ধরার জন্য আমরা ডিএমপির বাইরেও এখন অভিযান পরিচালনা করব। এরপর কিশোর গ্যাংকে কন্ট্রোল করার জন্য আমাদের কৌশলগুলা অ্যাপ্লাই করা আমরা কন্ট্রোলে ছিল, এখন আরও কন্ট্রোলে আনার জন্য অর্থাৎ 80% আরও কন্ট্রোলে আনার জন্য আমাদের অন্য কৌশলগুলো অবলম্বন করতেছি। কৌশলের অংশ হিসাবে আপনারা যেগুলো আমি বলছি যে এই এলাকায় ফাঁড়ির কার্যক্রম জোরদার করা, তারপরে আমাদের এলাকায় টহল বিভিন্ন কৌশল আছে, কৌশলগুলো আমরা অ্যাপ্লাই করতেছি, এগুলা কন্ট্রোল আছে এবং আরও কন্ট্রোল হবে, বলা যায় যে আমরা জিরো করে ফেলবো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর, স্বাগত জানিয়ে সংসদের জন্য নবযাত্রা বললেন ডাক্তার শফিক। বাস ভাড়া বাড়ল কিলোমিটার 11 পয়সা, কার্যকর আজ থেকেই পাম্পে ভোগান্তি, বিদ্যুতের চাহিদা অনেক, জ্বালানির সংকট অসহনীয়। সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী সুলতানার মনোনয়ন বৈধ ঘোষণা ইসির, মনোনয়ন বাতিল হওয়ায় আপিল করবেন এনসিপির মনিরা শারমিন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।